আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো আসামে আগামী 2রা এবং 7ই মে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন, 11ই মে ভোট গণনা। বরাক উপত্যকায় আগামী 2রা মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাছাড় ও হাইলাকান্দি জেলায় প্রশাসনের তৎপরতা শুরু। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 বিবেচনা ও গ্রহণের জন্য উত্থাপন এবং গুয়াহাটিতে আজ থেকে দ্বিতীয় খেল মহারণের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। এবারে বিস্তারিত খবর। আসামে আগামী 2রা এবং 7ই মে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে আগামী 11ই এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 12ই এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে এবং আগামী 17ই এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে। সেই দিনই এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 11ই মে এই নির্বাচনের ভোট গণনা করা হবে। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের নির্বাচন কমিশনার অলোক কুমার এ বিষয়ে জানান। সে অনুসারে প্রথম পর্যায়ে আগামী 2রা মে আপার আসাম এবং বরাক উপত্যকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী 7ই মে লোয়ার আসাম এবং মধ্য আসামে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের জন্য সমগ্র রাজ্যে 25,007টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। 1,80,36,682 জন ভোটদাতা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের জন্য 1,20,000 কর্মচারী নিয়োগ করা হবে। তবে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত এলাকায় এই নির্বাচন হবে না। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে সমগ্র রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। এদিকে আঞ্চলিক পঞ্চায়েতের পদের জন্য প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বাধিক 2.5 লক্ষ টাকা, গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য 25,000 টাকা এবং জেলা পরিষদের জন্য 10 লক্ষ টাকা নির্বাচনী ব্যয় ধার্য করা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন। এই নির্বাচনে ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপার ব্যবহার করা হবে বলে তিনি জানান। শ্রী কুমার বলেন, have now using M3 machine from 2014 election. So the agor তেওঁলোকে যে M2 machine আসিলে এটু এলাউ কৰিছিলে স্টেট ইলেকশন কমিশন ব্যৱহাৰ কৰিব কাৰণে, এটু আমি কৰি আছিলো। নাও এটা ইভিএম এৰ তেওঁলোকৰ এখন লাইফ স্প্যান দিয়া আছে 15 বছৰ। So that life span is now over of you can say 90-95% যে মেচিন আছে। So machine available নাই M2। স্টেট ইলেকশন কমিশন তেওঁলোকে এতিয়া M3 machine ইউজ কৰিবলৈ পারমিশন নিদিয়ে বিকজ তেওঁলোকে ভাবে there is element of risk তেওঁলোকৰ কন্ট্রোলৰ পৰা বাহিৰত যাব। এদিকে কাছাড় জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জেলা আয়ুক্ত বেশ কিছু নির্দেশ জারি করেছেন। সে অনুসারে কাছাড় জেলার সব সরকারি বিভাগের কার্যালয় প্রধানদের নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছুটির দিনেও তাদের কার্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার আধিকারিক ও কর্মচারীদের জেলা আয়ুক্তের অনুমতি ছাড়া তাদের সদর দপ্তর ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্র সম্পর্কে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি ভোট কেন্দ্রের অবস্থান ও ভোটার সংখ্যা সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবগত করানো হয়। সভায় রাইজোর দল, বিজেপি, এআইইউডিএফ, কংগ্রেস সহ অন্যান্য দলের প্রতিনিধি ও জেলা সভাপতিরা অংশগ্রহণ করেন। সভা শেষে কাট্টিছড়ার বিধায়ক তথা এআইইউডিএফ দলের উপসভাপতি সুজামুদ্দিন লস্কর জানান, আমার জেলা পরিষদৰ সিও মহোদয় বা ইলেকশন অফিসাৰৰ আহ্বানত আমাৰ জিলাখনত পঞ্চায়ত ইলেকশনৰ যিটো বুথ চেণ্টাৰ লিষ্ট তৈরি হৈছিলে তাতে কিছুমান প্ৰপ'জেল আহিছিলে, জিপি সেক্ৰেটাৰী ৰিকমেণ্ডেশ্যন আছে, পাব্লিক পিটিশ্যন, এইটো লৈ অল পলিটিক্যাল পার্টি মাতি আজি ডিসকাশন হৈছে ভালকে। ওয়াকফ সংশোধনী বিল 2025 লোকসভায় বিবেচনা এবং গ্রহণের জন্য উত্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু আজ বিলটি উত্থাপন করে বলেন যে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এই বিলের কোনো সম্পর্ক নেই, তা ওয়াকফ পর্ষদের সম্পত্তির সঙ্গে জড়িত। তিনি বলেন, সরকার ওয়াকফ পর্ষদসমূহকে সর্বাত্মক এবং ধর্মনিরপেক্ষ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করেছে। এই বিলের মাধ্যমে মসজিদ পরিচালনা করার কোনো প্রয়াস করা হয়নি বলে তিনি স্পষ্ট করে দেন। শ্রী রিজিজু বলেন, বর্তমান বিল অনুসারে ওয়াকফ পর্ষদে
মুসলমানদের বিভিন্ন পন্থী, মহিলা এবং অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন। বিরোধী পক্ষ বিলটি নিয়ে জনসাধারণকে ভুল পথে পরিচালিত করছে বলে শ্রী রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন যে 2013 সালে ইউপিএ সরকারের শাসনকালে ওয়াকফ আইনে সংশোধন করা হয়েছিল এবং এই সংশোধনীর ফলে অন্যান্য আইনে এর ব্যাপক প্রভাব পড়ে। কংগ্রেসের শাসনকালে দিল্লির প্রথম সারির স্থানগুলিতে মোট 123টি সম্পত্তি দিল্লি ওয়াকফ পর্ষদের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। শ্রী রিজিজু বলেন যে যৌথ সংসদীয় কমিটি এবং কেন্দ্রীয় সরকার এই বিলটি প্রস্তুত করার সময় সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেছিল। এদিকে সংসদীয় পরিক্রমামন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিলটি রাষ্ট্রের স্বার্থের অনুকূল বলে অভিহিত করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন যে মুসলমান সম্প্রদায়ের কোটি কোটি মানুষই শুধু নন, বরং সমগ্র রাষ্ট্র বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। এই বিলের বিরোধিতা করা লোকজনের সমালোচনা করে শ্রী রিজিজু বলেন যে তারা একমাত্র রাজনৈতিক কারণে এসব করছেন। এই বিল নিয়ে সরকার ও বিরোধী দলের নেতারা নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের রাজ্যস্তরের প্রতিযোগিতা আজ থেকে গুয়াহাটিতে আরম্ভ হয়েছে। সরুসজাই ক্রীড়া প্রকল্পে আজ রাতে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলাগুলিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত খেলোয়াড়রাই রাজ্যস্তরে প্রতিযোগিতার একাধিক শাখায় অংশগ্রহণ করবে। সরুসজাই ক্রীড়া প্রকল্প, নেহরু স্টেডিয়াম, ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ প্রাঙ্গণে এবং সোনাপুরের LNEP-তে এই প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে। মোট 7098 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী 6 এপ্রিল এই প্রতিযোগিতা শেষ হচ্ছে। এতে অংশগ্রহণকারীরা dsyw.com/খেলে লগ ইন করে তাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজেদের অংশগ্রহণের প্রমাণপত্র ডাউনলোড করতে পারবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ আরোহণ প্রকল্পের অধীনে জেলার 56 জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত NH গৌতম এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত শিক্ষা বিভাগ ত্রিদীপ রায় সহ শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উপহারস্বরূপ এই ট্যাবলেট প্রদান করা হয়েছে। এ সম্পর্কে হাইলাকান্দির জেলা আয়ুক্ত NH গৌতম আমাদের সংবাদদাতাকে জানান। इस कार्यक्रम में हमारे जो 56 आरोहण के मेंटीज हैं उनको हम टैबलेट डिस्ट्रीब्यूशन किए हैं और बेसिक हमारा ऑब्जेक्टिव ये है कि जो उनका ट्रांजिशन होगा 10th से 11th में उसमें लैंग्वेज चेंज होगा और एक प्रैक्टिकल एप्लीकेबिलिटी को ध्यान में रखते हुए हम वेब सर्चेस, AI इंटीग्रेशन और अलग अलग जो ऑडियो वीडियो माध्यम से हम कॉन्सेप्ट समझने की कोशिश करेंगे उसके बारे में बात किया है। और मैं समझता हूँ कि इस इंटरवेंशन के बाद एक कंसेप्चुअल क्लैरिटी के साथ साथ एक रियल लाइफ अंडरस्टैंडिंग उनमें आएगी। तो ये एक अच्छा इंटरवेंशन है। मैं स्कूल डिपार्टमेंट को धन्यवाद करता हूँ और बच्चों को बधाई देता हूँ। এবারে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। Myself Shriyoshi Pal, student of Adarsh Vidyalaya, Olichhara, Hailakandi district. I would like to express my heartfelt gratitude to the Chief Minister of Assam for providing us this tablet and other materials which will be very helpful for our study purpose. আমার নাম রজিনা বেগম বড়বুইয়া, আমি ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসেছি। আজ শিক্ষা বিভাগ আমাদেরকে একটি উপহার দিয়েছে যা আমাদের পড়াশোনার জন্য খুবই ভালো, ট্যাবলেট। মণিপুরী সাহিত্য পরিষদ আসামের 62তম বার্ষিক সম্মেলন আগামী শুক্রবার থেকে আগামী 6 এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে। 3 দিনের এই সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থাকবেন। এ বিষয়ে মণিপুরী সাহিত্য পরিষদ আসামের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক পি রাসবিহারী সিংহ আমাদের সংবাদদাতাকে জানান। The 62nd annual conference of Manipuri Sahittya Parishad Assam is being held from 4th to 6th April 2025 in the premises of South Borak Rural Development Agency, Binakandi Part 2 under the Lakhimpur sub-district of the Kasar district of Assam.
শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার আজ প্রথম খেলায় শিলচর ভেটারেন ক্রিকেট ক্লাব 51 রানে বিজয়ী হয়েছে। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় শিলচর ভেটারেন ক্লাব টসে জিতে 16 ওভারে 10 উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা 13 ওভারে 10 উইকেট হারিয়ে 119 রান তুলতে সক্ষম হয়। অন্যদিকে আজকের দ্বিতীয় খেলায় মুনলাইট ক্লাব স্পোর্টিং স্পিরিট ইউথ ক্লাবের মুখোমুখি হয়। টসে জিতে মুনলাইট ক্লাব 18 ওভারে সব উইকেট হারিয়ে 119 রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে স্পোর্টিং স্পিরিট ইউথ ক্লাব 12 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে 55 রান তুলতে সক্ষম হয়েছে। ফলে দ্বিতীয় খেলায় মুনলাইট ক্লাব 64 রানে বিজয়ী হয়েছে। দ্বিতীয় পুলিনদাস ট্রফি অনূর্ধ্ব 14 আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের আজকের খেলায় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা 2 উইকেটে বিজয়ী হয়েছে। শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা টসে জিতে প্রথমে ব্যাট করে 24 ওভার 5 বলে 10 উইকেট হারিয়ে 84 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে হাইলাকান্দি দল 37 ওভার 1 বল খেলে 8 উইকেট হারিয়ে 88 রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিযোগিতার আগামীকালের খেলায় হাইলাকান্দি দল খেলবে শিলচর দলের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। আসামে আগামী 2রা এবং 7ই মে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন, 11ই মে ভোট গণনা। বরাক উপত্যকায় আগামী 2রা মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাছাড় ও হাইলাকান্দি জেলা প্রশাসনের তৎপরতা শুরু। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 বিবেচনা ও গ্রহণের জন্য উত্থাপন এবং গুয়াহাটিতে আজ থেকে দ্বিতীয় খেল মহারণের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।